হে অনু, চোখ খোল। কি করেছিস তুই এটা? অনু, প্লিজ চোখ খোল। দেখ, তোর সূর্য ভাই তোকে ডাকছে। সূর্যের সে গগন বিদারী আর্তনাদে বাড়ির সবাই ছুটে এলো। সূর্য ডুকরে কাঁদতে কাঁদতে সুরাইয়াকে বলেছিল, আম্মু, দেখে যাও, আমার ছোট পাখিটা কথা বলছে না। আম্মু, ওকে কথা বলতে বলো। আমার কলেজেরা ফিরে যাচ্ছে আম্মু, আমি মরে যাব। বাবা, বলো না তোমার মেয়েকে এসব নাটক বন্ধ করতে। ও আবার নাটক করছে, আমার সাথে ও কেন এমন করছে? আমার বড্ড কষ্ট হচ্ছে বাবা, ওকে বুঝতে পারছে না আমার কত কষ্ট হচ্ছে। অনুর বাবা রাশেদ খান সেদিন কাঁপা কাঁপা হাতে প্রথমবার তার কলিজার টুকরোটাকে ছুঁতে চাইলেন, যার হাত থেকে অবিরাম রক্ত ঝরছিল। কিন্তু সূর্য নিমিষেই ওনার হাত সরিয়ে দিয়ে অনুকে বুকের সাথে সজোরে চেপে ধরল, হিংস্র স্বরেই বলেছিল, খবরদার, ওকে ছবেন না আপনি। আপনি ওকে অনেক কষ্ট দিয়েছেন, আর ওকে স্পর্শ করবেন না। বলেই তিনি অনুকে পাচা কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটলেন। দাদু, বড় চাচু, আম্মু সকলে সূর্যের এই পাগলামি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। অনুর সৎমা সেখানে শেষ মুহূর্তে উপস্থিত হয়ে ভয়ে গা ঢাকা দিয়েছিলেন। সূর্যের এমন রূপ তারা আগে কোনো দিনও দেখেনি। হাসপাতালে নেওয়ার পরও সূর্যকে অনুর কাছ থেকে আলাদা করা যাচ্ছিল না। সে পাগলের মতো অনুকে ডাকছিল আর ফুপিয়ে কাঁদছিল। হাসপাতালের মানুষজন অবাক হয়ে দেখছিল, একজন সুঠাম দেহি পুরুষের এমন বুক ফাটা কান্না। নার্সরা ফিসফিস করছিল, কিন্তু সূর্যের সেই দিকে খেয়াল ছিল না। তাকে জোর করে সরাতে গেলে সে বারবার বলছিল, ওকে একা রাখা যাবে না, তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে। আমি ওকে কোথাও যেতে দেব না। হ্যাঁ অনু, আমার দিকে তাকা না। আমি তোকে হারাতে পারবো না, বিশ্বাস কর। আমাকে একে ফেলে কোথাও যাস না। তোর কিছু হলে আমি নিজেকে শেষ করে দেবো অনু। কথা বল পাখিটা। ডাক্তাররা বিরক্ত হচ্ছিলেন সূর্যের এই আচরণে। আমজাদ হোসেন ছেলেকে শান্ত করতে না পেরে কষিয়ে একটা চড় মারলেন, কিন্তু তাতেও কাজ হলো না। অবশেষে ইনজেকশন দিয়ে সূর্যকে অচেতন করে কেবিনে ঘুম পাড়িয়ে রাখা হলো। ওদিকে অনু ট্রিটমেন্ট হলো, তাকে অবজারভেশনে রাখা হলো। এর মাঝে ইস্তিয়াক এসে অনুকে বিয়ে করার প্রস্তাব দিল পরিবারের কাছে। সূর্যের ঘুম ভাঙার পর সে আবারও পাগলামি শুরু করলো। অনুর মাথায় মাথা ঠেকিয়ে কেঁদেছিল। সূর্যের এই হাহাকার পরিবার সহ ইস্তিয়াকও প্রথমবার চাক্ষুষ করলো। সূর্য যখন দেখলো অনুর জ্ঞান ফিরেছে, সে সোজা গিয়ে আশেপাশ থেকে কাজে ধরে এনে টেনে তুলে অনুকে বিয়ে করে নিল। যে সূর্য অনুকে হারিয়ে ফেলার ভয়ে এত পাগলামি করেছিল, সে সূর্য একদিকে অনুর জ্ঞান ফেরার খুশিতে আত্মহারা ছিলেন, কিন্তু ওনার ভেতরে রাগও ছিল প্রচন্ড। যে মেয়েকে সে এত আগলে রাখলো, সে মেয়ে কি করে তাকে সায়রার সাথে ভুল বুঝে এমন কাণ্ড ঘটাতে পারলো? মায়া যেমন ওনার ভালোবাসা বুঝতে পারেনি, অনুও পারেনি। মায়ের হারানো যন্ত্রণা চেয়ে অনুকে হারানোর ভয় সূর্যকে বেশি দগ্ধ করেছিল। অনু হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সূর্য রাগের মাথায় তাকে অনেক কটু কথা শুনিয়েছিল। যে ঘরে সে অনুকে সজ্ঞানে সুস্থভাবে আদরে ভালোবাসায় বরণ করতে চেয়েছিল, সেখানে অনু এলো তার ভালোবাসাকে তুচ্ছ করে। রাগের বশে অনুকে ঘর থেকে বের করে দিয়ে সূর্য মায়ার কবরের পাশে গিয়ে অঝরে কেটেছিল। নিজের করা রূঢ় আচরণের কথা মায়াকে বলে অনুতপ্ত হয়েছিলেন। এরপর থেকে সে অনুকে দূর থেকেই আগলে রেখেছে। রাগ দেখিয়েছে যাতে অনু বুঝতে পারে কাউকে অবহেলা করলে কেমন লাগে, কাউকে এতটা যন্ত্রণা দিলে কেমন লাগে। অথচ অনু বোঝার বদলে দূরত্ব বাড়িয়ে হোস্টেলে চলে গিয়ে ওকে আরো কষ্ট দিয়ে গেল। সূর্য সারা রাত বৃষ্টিতে ভিজে জ্বরে পড়লেও অনু ওর পাশে আসেনি। সূর্যের ভয় তখন আরো বেড়েছিল। অনুর এই ভালোবাসা কি তবে বয়স বাড়ার সাথে সাথে উবে যাচ্ছে? তাহলে কি সে বাঁচবে কি করে? অনুকে ছাড়া তো তার অস্তিত্বই নেই। সে কি করে অনুকে অন্যের বাহুডোরে দেখবে, যেখানে নিজের বাহুডোরকে সে অনুর জন্য নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তুলেছে? রুকাইয়ার মুখে সবটা শোনার পর অনু যেন পাথর হয়ে গেল। নিজের অজান্তে সে এত বড় এক সত্যের সামনে এসে দাঁড়িয়েছে যা সে কল্পনাও করতে পারেনি। অনু নিজেকে আর ধরে রাখতে পারলো না, কান্নার বেগ আরো বাড়লো। কান্নার তোড়ে সে ঠিক মতো কথা বলতে পারছে না। ভাঙা গলায় জড়িয়ে আসা শব্দে বলল, আমি সূর্য ভাইকে কত কষ্ট দিয়েছি আপু, আমি ওনাকে চিনতেই পারিনি। রুকাইয়া অনুকে সান্ত্বনা দিতে চাইলো। রুকাইয়া বলল, অনু, শান্ত হ। একটা মানুষ তার জীবনে এত বিষাদ নিয়ে কিভাবে বেঁচে থাকে আপু, আমি ওনাকে বুঝতেই পারলাম না। আমার চোখের সামনে আমার সূর্য ভাই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলেন, আর আমি কিচ্ছু টের পেলাম না। এটা আমার কেমন ভালোবাসা আপু? মায়া আপু ওনার শ্রেষ্ঠ আমানতটা আমার কাছে রেখে গিয়েছিলেন, অথচ আমি আমি তা আগলে রাখতে পারলাম না আপু। আমি ওনার ঠোঁটের হাসি হতে চেয়েছিলাম, অথচ ওনাকে শুধু চোখের জল দিয়েছি আমি। আমি আমি একটা খুব খারাপ মেয়ে আপু, আমি ওনাকে কোনোদিনও বুঝতে চেষ্টা করিনি। অনু আর এক মুহূর্ত স্থির থাকতে পারল না।
সে চোখের পানি মুছতে মুছতে দৌড়ে সূর্যের ঘরের দিকে ছুটল। সূর্য ভাইয়ের কাছে আজ তাকে ক্ষমা চাইতেই হবে। আজ সে ধৈর্য ধরে ওনার সব কথা শুনবে, কোনো অভিযোগ করবে না। কিন্তু ঘরে ঢুকে দেখলো সূর্য সেখানে নেই। ওনার মাথায় তখন একটা চিন্তা কাজ করলো। তার ভাই অরণ্য তো সব জানতো, তবে কেন সে কোনোদিনও মুখ খুলেনি? কেন এত বড় সত্যটা লুকিয়ে রাখলো? রাগে আর ক্ষোভে সে অরণ্যকে জরুরি তলব করলো। অরণ্য হুট করে অনুর রুমে ঢুকে গেল। অনুকে ওভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে সে কিছুটা অবাক হলো। অনু বিরক্ত হয়ে বলল, মেয়েদের রুমে ঢোকার আগে নক করতে হয়, জানো না? অরণ্য ভ্রুকুচকে বলল, আমি তো কোনো মেয়ের রুমে ঢুকিনি, আমি আমার বোনের রুমে ঢুকেছি। আর তুই এমন কাঁদছিস কেন? চোখ মুখ তো ফুলে একাকার। কেউ কিছু বলেছে তোকে? আমাকে বল, আজ একটা বিহিত হয়েই যাবে। তা তোমার বোন কি মেয়ে না? আর শোনো, বিহিত তোমাকে করতেই হবে। সূর্য ভাইয়ের সাথে মায়াপুর প্রেম করিয়ে দিয়েছিলে তুমি, অথচ নিজের বোনকে এই কথাগুলো কোনোদিনও বলনি কেন? অরণ্য দমে গেল। থতমত খেয়ে বলল, আহ, ভাইয়া বারণ করেছিল, বলেছিল তুই বড় হলে তোকে সবকিছু নিজেই বলবে। তোমার ভাইয়া বারণ করলো আর তুমি এত বড় একটা সত্য চেপে গেলে? তোমাকে তো অনু হাতের কাছে কিছু খুঁজলো অরণ্যকে মারার জন্য। অরণ্য ভয় পেয়ে পিছিয়ে গেল। বোনকে বিশ্বাস নেই, মেজাজ খারাপ থাকলে বাকি পাটটাও না ভেঙে যায়। সে দ্রুত রুম থেকে কেটে পড়লো। অনু তপ্ত নিঃশ্বাস ফেলে এখন শুধু সূর্যের অপেক্ষায় প্রহর গুনতে লাগলো। এত কিছুর মাঝে অনুর মাথা থেকে সেই ডিভোর্স পেপারের কথা একেবারেই বেরিয়ে গেল। কুলসুম খালার রুম ঝাড়ু দিতে গিয়ে সে দলা পাকানো কাগজটা খুঁজে পেলেন। তিনি ছোট রাফিকে ডেকে জিজ্ঞেস করলেন, বাবাই দেখো তো, এইটা তোমাকে কোনো জরুরি কাগজ কিনা? রাফি সেটা হাতে নিয়ে ওলট পালট করে দেখলো, বুঝতে না পেরেই বলল, আমার তো না, তবে সৌর্য ভাইয়ার অফিসের হতে পারে। দাও, ভাইয়া আসলে ওনাকে দিয়ে দেব। সূর্য বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেকাল গড়িয়ে গেল। কোট খুলে তিনি বিছানায় বসলেন। ছাদে বৃষ্টির মাঝে অনুর বলা সে কথাগুলো ওর মনের ভেতর বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। ওর মনে হলো আজ অনুর সাথে সব মিটিয়ে নেওয়া দরকার। সে অনুর ঘরের দিকে পা বাড়াতে যাবে, তখনই রাফি এসে সূর্যকে কাগজটা দিয়ে বলল, ভাইয়া, এটা কি তোমার? ফ্লোরে পড়েছিল, তোমার দরকারি কিনা দেখো তো। সূর্য নির্লিপ্তভাবে কাগজটা খুলে দেখলেন। মুহূর্তেই তার শরীর যেন পাথরের মতো জমে গেল। তার চোখের সামনে জলজল করছে সে ডিভোর্স পেপার, আর সেখানে কাপা কাপা হাতে লেখা অনুর নাম, ইহিতা খা। সূর্যের সমস্ত বিশ্বাস যেন এক নিমিষে চুরমার হয়ে গেল। ডিভোর্স পেপারটা ওনার হাতের মুঠোয় থরথর করে কাঁপতে শুরু করলো। বুকের ভেতরটা যেন মুহূর্তেই ছারখার হয়ে গেল। রিতান কথাটা বলে যেমন গতিতে এসেছিল ঠিক তেমনি গতিতেই চলে গেল। অনু বসে বসে নখ খুঁটছিল আর অস্থিরভাবে পায়চারি করছিল। রিদানের কথা কানে যেতেই সে হন্তদন্ত হয়ে সোজা ছুটল সূর্যের ঘরের দিকে, কিন্তু রুমে ঢুকে কাউকেই দেখতে পেল না। ব্যালকনি থেকে সে বিষাক্ত ধোঁয়া আসতে দেখে অনু আর দাঁড়ালো না। সে জানে তার সূর্য ভাই বারান্দায় বসে সেই নিকোটিনের ধোঁয়া বাষ্পীভূত করছেন। কিন্তু রুকাইয়া আপুর কথা অনুযায়ী সূর্যের স্বপ্নকন্যা যদি সেই হয়, তবে তাকে তো সূর্য পেয়েই গেছে। তারপরেও সেই ছাইপাশ খাওয়া কেন বন্ধ করছেন না উনি? গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে বারান্দায় পা রাখলো অনু। তবে যতটা সাহস নিয়ে এসেছিল তা মুহূর্তেই উবে গেল সেখানে পা দেওয়ার সাথে সাথে। পুরো বারান্দা জুড়ে সিগারেটের অজস্র অবশিষ্ট অংশ ছড়াছড়ি করছে। সূর্য তার ইজি চেয়ারে বসে একটার পেছনে একটা জ্বালিয়ে যাচ্ছেন। চোখ মুখ তার শ্রান্ত বিধ্বস্ত, চোখ দুটো রক্তবর্ণ লাল, মুখটা যন্ত্রণায় কুচকানো। অনুর নাকে হাত চেপে ধরল। এই কটু গন্ধে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিজের বসা গলা দিয়ে কোনোভাবে উচ্চারণ করলো, সূর্য ভাই। সূর্য থমকালেন, তবে অনুর দিকে তাকালেন না। নিষ্পৃহ স্বরেই বললেন, এখন কি আবার নতুন ডিভোর্স পেপার নিয়ে এসছিস? অনু চমকে উঠল। ডিভোর্স পেপার? সূর্য কিভাবে তাকে কাগজের কথা জানলো তা তার মাথায় ঢুকছে না। নাক থেকে হাত সরাতে কাশির দমক উঠে গেল তার। কাশি মিশ্রিত গলায় বলল, আসলে ওটা আমাকে এতটাই খারাপ অনু, সহ্য করা যায় না আমাকে? সূর্য এইবারও ওর দিকে তাকালো না। অনুর বুকটা ধক করে উঠল। সূর্যের গলার স্বরে এমন এক বিস্বাদ হাহাকার যা অনুর কলিজা ছিঁড়ে দিচ্ছে। যার জন্য সে আজ সব সত্যি জেনে ক্ষমা চাইতে এসেছে, সে মানুষটাই আজ নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। অনুর ঠোঁট দুটো কাঁপছে।
কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। সে কিছুই বলতে চাইলো, কিন্তু সূর্য তাকে সুযোগ দিল না। সূর্য ধরা গলায় আবারও বলল, আমাকে সহ্য করতে কি এতটাই কষ্ট হয় তোর? আমার থেকে দূরে সরে যেতে সবসময় মুখিয়ে থাকিস। কখনো হাত কেটে আমার হৃদয় রক্তকরণ করিস, তো কখনো হোস্ট ছেড়ে চলে যাস, আর এখন ডিভোর্স। হে মুক্তি কি তোর নেশা? তবে এভাবে মুক্তি তুই পাবি না। তোর মুক্তি আমার বিশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত অসম্ভব। অনু চোখের অবাধ্য জলগুলো এবার বাঁধ ভেঙে নামলো। লোকটাকে জানে সে কি সব বলছে। অনু কেন তার থেকে মুক্তি নিতে চাইবে, যেখানে তার পুরো অস্তিত্বই এই মানুষটাকে ঘিরে। অনুর কাশির শব্দে সূর্য আজ আর সিগারেট ছুঁড়ে ফেললো না, বরং হাতের জ্বলন্ত সিগারেটটা নিজের মুঠোয় চেপে ধরলো। অনু চমকে উঠলো, চিৎকার করে বলে উঠলো সে। কি করছেন আপনি? হাতটা তো পড়ে যাচ্ছে, ছাড়ুন ওটা। অনু পাগলের মতো সূর্যের হাত ধরতে গেল। সূর্য হাত সরিয়ে নিল, তার চোখে আগুন ঝরছে। সে বলল, অনু, আমার কাছে আসবে না তুই। আমার ছায়া এখন বিষাক্ত তোর জন্য। এই পোড়া হাতটা তোর চোখে পড়েছে অনু, কিন্তু আমার বুকের ভেতর যে দাবানল চলছে তাকে তুই দেখতে পাচ্ছিস না? আমি কিছু কিছু বলিস না প্লিজ, যা এখান থেকে। রাগের মাথা উল্টো বলে কিছু বলে দেব? যা, যা, তোর চেয়ে বেশি আমাকে কষ্ট দেবে। আমি নিজের এই কষ্টটা সহ্য করতে পারছি না। অনু থমকে দাঁড়িয়ে রইল। সূর্যের চোখ টলমল করছে পানিতে, অথচ সূর্য একবারও অনুর দিকে তাকাচ্ছেন না, এক দৃষ্টির সামনের দিকে তাকিয়ে আছেন। যেতে বলেছি তোকে, যা। অনু আর এক মুহূর্ত দাঁড়ালো না। কি মনে করে এই লোক? রুকাই আপু বলেছিল সূর্য নাকি তাকে ভালোবাসে। এই কি সেই ভালোবাসা যার কথা শোনার বিন্দুমাত্র সময় এই লোকটার নেই? নিজেকে কষ্ট দেওয়াই যেন এই মানুষের একমাত্র নেশা। নিজের হৃৎপিণ্ড পুড়িয়ে ছাই করে সে যে অনুর হৃদয় দহন ছড়াচ্ছে, এই সত্যটা কে বোঝাবে তাকে? অনু যাওয়ার পরে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল সূর্য। বুকটা ভীষণ ভারী লাগছে। যদি অনু হুট করে এমন কিছু বলে ফেলে যা সহ্য করার ক্ষমতা সূর্যের নেই। সূর্যের হৃদস্পন্দন থেমে যাবে যদি অনু সত্যি সত্যি মুখ ফুটে বলে দেয়, আমাকে ডিভোর্স দিন সূর্য ভাই, আমি মুক্তি চাই। সূর্য মরে গেলেও এটা পারবে না। যে মেয়েকে সে তিলে তিলে নিজের হৃদয় খুঁচিয়ে আগলে রেখেছে, সেই মেয়েকে মুক্তি দেওয়া তার সাধ্যের বাইরে। সূর্য আবারও নিজেরকে বিষাক্ত নিকোটিনের ধোঁয়ায় ডুবিয়ে দিল। একটার পর একটা সিগারেট পুড়ে ছাই হচ্ছে, আর সেই সাথে পুড়ছে সূর্যের ভেতরটা। আর সেই ধোঁয়ার আড়ালে সূর্য তার দীর্ঘশ্বাস করে লুকানোর চেষ্টা করছে। দহনের এই ক্লান্তি কি তাকে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল? সে নিজেও জানে না। ঘুমের রেশ কাটলো সন্ধ্যার দিকে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, আকাশে ছড়িয়ে পড়েছে লাল আভা। এর মাঝে বাড়িতে এক হুলস্থুল শুরু হয়েছে। অনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো সবাই, কিন্তু অনুর কোনো হদিশ নেই। অনু কলেজ ছাড়া বাইরে বিশেষ বের হয় না। তাহলে সে কোথায় গেল? খবরটা নিঝুম ছুটে এসে সূর্যের কানে দিতে সে অস্থির হয়ে উঠল। নিঝুমকে দিয়ে অনুর সকল বান্ধবীর কাছে কল দিয়েও কোনো খবর পাওয়া গেল না। সূর্য ফোন করে সাইম, রাফাত, সাব্বির সবাইকে কল করে অনুর খোঁজ নিতে বলল। অরণ্য বোনের খোঁজ না পেয়ে প্রায় পাগল দশা। সূর্য নিচে নামতেই অরণ্য একের পর এক প্রশ্ন করে তাকে অতিষ্ঠ করে তুলল। সূর্য বিরক্ত হয়ে উঠল। ভাইয়া, বুড়িকে তুমি কি আবার কিছু বলেছ? ও তো এভাবে কোথাও যাওয়ার মেয়ে নয়। তোর বোনকে আমার কিছু বলার লাগে না। সে নিজে এখন বড় হয়ে গেছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে। তাই বলে হুট করে সেখানে কোথাও যাবে? কোনো মানুষ তো এভাবে কিছু না বলে কোথাও হাওয়া হয়ে যায় না। যেমন করে তোর বোন হুট করে ডিভোর্স পেপার আনিয়ে সই করে, ঠিক তেমনি করেই হয়তো কোথাও গেছে। তার কাছে এখন নিজের স্বাধীনতার মূল্য অনেক বেশি। অনন্য সূর্যের কথা শুনে থমকে গেল। ডিভোর্স পেপার? সে যেন কানে বিশ্বাস করতে পারছে না। অন্য ডিভোর্স পেপার কোথায় পেল? আর পেলেও কেন পরিবারের কাউকে কিছু জানানোর প্রয়োজন মনে করলো না? সূর্য রাস্তায় বেরিয়ে পড়লো। রাস্তাঘাট অলিগলি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। এই মেয়েটা বারবার তাকে বড্ড অসহায়ত্বের মাঝে ফেলে দেয়। অনু কখনোই বোঝে না তার এই খামখেয়ালি কাজগুলো সূর্যকে কতটা পুড়িয়ে খাক করে দেয়। অনুর এই উঠতি বয়সের আবেগকে বড্ড ভয় পেত সে। আর সেই ভয়টাই তো আজ সত্যি হলো, যার প্রমাণ ওই ডিভোর্স পেপার। সূর্যের মাথা খারাপ হয়ে গেল। রাস্তার লোকেদের ধরে ধরে ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু কোনো কাজ হলো না। এর মাঝে অরণ্য অন্য রাস্তায় খুঁজে এসেও অনুর কোনো হদিশ দিতে পারলো না। রাস্তায় কিছু ছেলের সামনে অনুর ছবি ধরলো অরণ্য। তাদের মাঝে একজন হুট করে বলে উঠল, মাল তো সেই, দেখেন কোনো হোটেলে নিয়ে কেউ পান করছে কিনা। সূর্যের কানে কথাগুলো গরম সীসার মতো বিঁধল। রক্তবর্ণ চোখ দুটো আরো লাল হয়ে উঠল। অনুকে না পেয়ে সে এমনিতেই উন্মাদ প্রায়।
তার উপর এই কুৎসিত মন্তব্য যেন আগুনে ঘি ঢাললো। হাতের কাছে থাকা একটা বাস তুলে নিয়ে কোনো কথা না বলে সে ছেলেগুলোকে পশুর মতো মারতে শুরু করলো। একজনের গলা চেপে ধরে ক্ষিপ্ত স্বরে গর্জে উঠল। সাহস কি করে হয় তোদের? কলিজা কত বড় তোদের আমি দেখব। আমার চাঁদের গায়ে কলঙ্কিত দৃশ্য তো দেখাস? আমার চাঁদের কলঙ্ক শুধু আমি, অন্য কেউ না। কি বলেছিস শুনেছিস? অরণ্য এসে সূর্যকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু কার সাধ্য সূর্যকে থামায়। সূর্য চিৎকার করে বলল, ছাড় আমাকে। ওই চোখ দিয়ে আমার স্ত্রীকে দেখে মাল বলেছে, ওর চোখ আমি উপড়ে ফেলবো। ছেলেগুলো তখন ভয়ে কাঁপছে। রক্তমাখা মুখে হাত জোর করে বলল, ভাই ভাই, ভুল হয়ে গেছে। দেশে এখন 15-16 বছরের মেয়েরা প্রেমিকের সাথে এসব করে প্রতিদিন খবরের হেডলাইন হয়। তাই বলছি ভাই, উনি আপনার স্ত্রী, বুঝতে পারিনি। ছেলেগুলোর মাথা ফেটে রক্ত ঝরছে, মুখেও ক্ষত হয়েছে। অরণ্যের কাছে এই দৃশ্য নতুন কিছু নয়। এর আগেও অনুর জন্য সূর্যকে এইভাবে পিটাতে দেখেছে সে। অনুকে প্রপোজ করতে গিয়ে অনেক ছেলে পিটুনি খেয়েছে, আর তার সাক্ষী অরণ্য নিজেই। তাই তার কাছে সূর্যের এই রুদ্ররূপ নতুন কিছু লাগলো না। এর মাঝে সূর্যের ফোন বাজলেও রুকাইয়া ফোন করেছে। নিজেকে শান্ত করার চেষ্টা করে ফোনটা রিসিভ করে সূর্য বলল, তোর বোনের কোনো খোঁজ পেয়েছ? ওপাশ থেকে কিছুক্ষণ নিস্তব্ধতা। সূর্য ধমকে উঠল। তোর বোন কি চায় বলো তো? রুকাইয়া শান্ত গলায় বলল, সূর্য, আমি মায়ার সবকিছু ওকে বলে দিয়েছি। এমনকি তোর প্রতিটা অনুভূতিও আমি তার কাছে পরিষ্কার করেছি। সূর্য স্তব্ধ হয়ে গেল, ফিসফিস করে শুধালো, ও কি কিছু জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, ও হুট করে এসে আমাকে জিজ্ঞেস করেছিল মায়াকে কোথায় দাফন করা হয়েছে। সূর্য চুপচাপ এতটুকু শুনলো। আর কিছু না শুনলেই বলল, ঠিক আছে। ফোনটা কেটে দিয়ে অরণ্যকে বলল, ওদের হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করা। আমি অনুকে নিয়ে বাড়িতে ফিরছি। অনুকে পেয়েছো? ও কোথায়? সূর্য কোনো কথা বলল না। চুপচাপ অরণ্যের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে বাইক ছোটালো শহরের এক প্রান্তে থাকা সেই নিরিবিলি গোরস্থানের দিকে। নিস্তব্ধ গোরস্থান, চারিদিকে প্রায় অন্ধকার হয়ে এসেছে। শুধু মিটিমিটি করে জ্বলছে কিছু ধিক ধিক আলো। কবরস্থান জায়গাটা বড় অদ্ভুত, যেখানে মানুষ নিজের চিরনিদ্রার নিশ্চিন্ত ঠিকানা পায়। আবার কিছু মানুষ সেই দৃশ্য দেখে নিজের ভবিষ্যতের কথা ভেবে শিউরে ওঠে, তারও একদিন এখানেই আসবে। তবু এই জায়গাটা নিয়ে মানুষের মনে ভয়ের শেষ নেই। অনু ভীষণ ভয় পেত, তবে আজ কেন যেন তার আত্মার মাঝে ভয়ের ছিটা ফুটাও নেই। সে একটা কবরের সামনে বসে অপলক চোখে তাকিয়ে রইল, নিষ্পাপ চোখে তাকিয়ে রইল পাথরে খোদাই করা নামটার দিকে, মায়া ইসলাম। অনু মুহূর্তেই ফুপিয়ে উঠল, চোখের জল অলক্তের মতো গড়িয়ে পড়তে লাগলো। ধরা গলায় সে বলল, আমায় মাফ করে দিও মিষ্টি আপু। আমি তোমাকে প্রায় ভুলেই গিয়েছিলাম। আমি জানতাম না তোমার জীবনে এত বড় ঝড় তুমি একাই মোকাবেলা করেছো। এত যন্ত্রণা কিভাবে সহ্য করলে তুমি? তোমার আমানত আমার কাছে ভালো নেই আপু। আমি ওনাকে একদম ভালো রাখতে পারিনি। আমি বারবার অবুঝের মতো ওনাকে কষ্ট দিয়েছি। মৃত মানুষের জন্য সবাই দোয়া করে, কিন্তু আত্মহরণকারীর জন্য তো দোয়া কবুল হয় না। কেন এমন একটা কাজ করলে? দেখো না, তুমি যাকে আমার কাছে আমানত হিসেবে রেখে গেলে আমি তাকে ভালো রাখতে পারছি না। আমি তাকে বারবার কষ্ট দিয়েছি। আমি অনেক খারাপ মেয়ে আপু। আমি সূর্য ভাইকে বুঝতে পারিনি। অনুর বুক ফেটে কান্না আসছে। সে আবারও বলল, তুমি ওনাকে আমার কাছে গচ্ছিত রেখে গেলে, অথচ আমি ওনার ঠোঁটের হাসি হওয়া তো দূরের কথা, সারাক্ষণ ওনার চোখের জল হওয়ার কারণ হয়ে রইলাম। উনি আমাকে কেন এত আগলে রাখতেন, কেন এত লুকোচুরি করতেন, সবটাই আজ বুঝতে পারছি। অথচ আজ যখন সব সত্যি জেনে ওনার কাছে যেতে চাইলাম, উনি আমাকে কাছে ঘেঁষতেই দিলেন না। নিজেকে পুড়িয়ে উনি যে আমাকেই ধীরে ধীরে দগ্ধ করছেন, সেটা কি উনি বোঝেন না? অনু কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে নিস্তেজ হয়ে বসে রইল। হঠাৎ পাশ থেকে শুকনো পাতায় কারো পায়ের শব্দ শোনা গেল। শব্দটা তার ঠিক পেছনে এসে থেমে গেল। অনু মুখ তুলে তাকালো, দেখলো সূর্য তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। সূর্য শান্ত স্বরে বলল, রাত হয়ে গেছে, এখানে এইভাবে বসে আছিস, ভয় করছে না? না, কেন? মনে হচ্ছিল আপনি আমাকে খুঁজে এখানে চলে আসবেন। আমি বেশিক্ষণ আর একা থাকবো না। অনু চোখের পানি মুছলো। সূর্য হাত বাড়িয়ে দিল অনুকে ধরে তোলার জন্য।
অনু তার হাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সূর্য তার বাড়ানো হাতটা মুষ্টিবদ্ধ করে নিল। একটু থেমে নিচু স্বরে জিজ্ঞেস করলো, আমি কি অনেক বড় অপরাধী অনু? অনু মাথা নাড়ল। না, একটা বিষাক্ত অতীত থেকে বাঁচতে নতুনকে আগলে ধরা কোনো পাপ নয় সূর্য ভাই। আমার উপর ঘৃণা হচ্ছে? ভালোবাসার উপর ঘৃণা কি করে হয়, যেখানে সেই মানুষটার বেঁচে থাকার কারণ আমি নিজে? লোকে বলে পুরুষ মানুষের জীবনে নারীর সূচনা থাকার চেয়ে উপসংহারে থাকা অনেক বেশি ভাগ্যের। কারণ সূচনা সবাই করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পাশে থেকে গল্পটা পূর্ণতা দেওয়ার ক্ষমতা সবার থাকে না। আমি সেই ভাগ্যবতী উপসংহার হতে চাই, সেই ভাগ্যবতী নারী যে আপনার সবটুকু দহনের শেষে আপনার একমাত্র শান্তি হয়ে থাকতে চায়। সূর্য অনুর দিকে নিঃশব্দে তাকিয়ে রইল। মেয়েটা বড্ড বড় হয়ে গেছে যেন। প্রতিটি কথা আজ তীরের মতো বিচ্ছে। আজ কেন যেন সূর্যের কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। যেন শত বছর অপেক্ষা করেছিল এই অনুর জন্য, যার কাছে নিজের সকল মনের কথা খুলে বলতে পারে। যেন সে তাকে ভুল বুঝে দূরে সরিয়ে না দেয়, ভালোবেসে আগলে নেয় মনের কোঠায়। হঠাৎ অনু বলে উঠল, মায়া আপু আপনাকে ভালোবাসলে আমার কাছে ছেড়ে চলে গেলেন কি করে? কারণ ভালোবাসা সবসময় ধরে রাখার নাম নয় অনু। কখনো কখনো ছেড়ে দেওয়া ভালোবাসা। কিছু মানুষ দূরে গিয়েও এতটা আপন থাকে যতটা কাছে থেকে অনেকেই হয় না। তাহলে আপনি আমাকে কেমন ভালোবাসেন? আপনিও কি আমাকে ছেড়ে দূরে গিয়ে আপন হবেন? সূর্য এবার স্থির চোখে অনুর চোখের দিকে তাকিয়ে বলল, তুই তো আমার ভালোবাসা না অনু। মানে? তুই আমার ভালোবাসা না, তুই আমার অস্তিত্ব। ভালোবাসা ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু অস্তিত্ব ছাড়া মানুষ বাঁচে না। ভালোবাসা হয়তো দূরে সরানো যায়, কিন্তু নিজের অস্তিত্বকে তো নিজের শরীর থেকে আলাদা করা যায় না। তুই হারিয়ে যাওয়া মানে আমার অস্তিত্বের বিনাশ। সূর্য আকুতি ভরা চোখে বলে উঠল, আমি তিক্ত অতীত ভুলে সামনে এগোতে চাও না। আমাকে কি একটু আগলে নিবি? হে বিষাক্ত ক্ষতগুলো কি একটু আদরে জড়িয়ে নিবি? আমার এই তিতকুটে জীবনটাকে একটু আদরে ধুয়ে দিবি? অনু সূর্যের চোখের দিকে তাকিয়ে ধীর স্থির হয়েই বলল, কাউকে ভোলার জন্য কেউ কারো জীবনে আসে না সূর্য ভাই। আমি চাই আপনি তাকে সারা জীবন মনে রাখুন। আমি শুধু আপনার তিক্ত অতীতটুকু মুছে দিতে চাই। মায়া আপু যেখানে শেষ করেছিলেন, আমি সেখান থেকেই আপনার জীবনটা নতুন করে রাঙাতে চাই। অনু আলতো করে সূর্যের সেই পোড়া হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তারপর ধীর পায়ে সামনে হাঁটতে শুরু করলো। সূর্য অবাক চোখে পুতুলের মতো অনুর হাতের দিকে তাকিয়ে রইল। তার পাশ দিয়ে হেঁটে চলা এই কিশোরী মেয়েটার গায়ে সুবাস আজ তাকে নতুন করে মাতাল করে দিচ্ছে। সূর্য অনুর পিছু পিছু তার তালে তাল মিলিয়ে হাঁটতে লাগলো। রাস্তার মুখে আসতে বৃষ্টির এক বিশাল ঝাপটা শুরু হলো। অনু হকচকিয়ে ছুটতে গিয়েও পারলো না। সূর্য থমকে দাঁড়িয়ে আছে, নেশালু চোখ দুটো তার দিকে তাকিয়ে। ভিজে যাওয়া অনুর শরীর আর অবাধ্য চুলগুলো যেন সূর্যের সমস্ত নিয়ন্ত্রণ কেড়ে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির ঝাপটায় ভেজা রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল সূর্য। অনু চমকে উঠে তাকালো। নিয়ন আলোর মিটিমিটি আলোয় সূর্যের মুখটা অপূর্ব দেখাচ্ছে। কি হয়েছে সূর্য ভাই? সূর্য কিছুক্ষণ মাথা নিচু করে রইল, তারপর চোখ তুলে অনুর চোখে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, আমি প্রেম নিবন্ধ করতে জানি না অনু। জানি না কিভাবে ভালোবাসার কথা গুছিয়ে বলতে হয়। কিন্তু আজ আমি হারতে চাই না। আমাকে আরো একবার বিয়ে করবি অনু? একবার সজ্ঞানে মন থেকে ভালোবেসে আমার শূন্য করে গৃহিণী হয়ে আসবি? আমার অন্ধকার জীবনের চাঁদ হয়ে সারাটা পথ আলোয় ভরিয়ে দিবি? সন্ধ্যার রেশ কেটে রাতের আধার তখন জাগিয়ে বসেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলোটা বৃষ্টির ঝাপটায় একবার জ্বলছে একবার নিভছে। এই ঝুম বৃষ্টির মাঝে রাস্তার মাঝখানে সূর্য হাঁটু ঘিরে বসে আছে, যেন এক আজন্ম তৃষ্ণার্থ চাতক। সামনে ভেজা কাপড়ে কাঁপছে অনু। তার চোখের পানি বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। আকাশটাও যেন আজ অনুর দীর্ঘ দিনের জমানো কষ্টের ভাগ নিয়ে সুখের অশ্রু বিসর্জন দিচ্ছে। চারিদিকের নিস্তব্ধতা ভেঙে শুধু বৃষ্টির একটানা শব্দ শোনা যাচ্ছে। সামনে ভেজা কাপড়ে অনু দাঁড়িয়ে। আজ আকাশ ভেঙে নামায় বৃষ্টি যেন তাদের দীর্ঘ বিরহের অবসান ঘটিয়ে এক মিলন গাথা লিখছে। অনু আর নিজেকে ধরে রাখতে পারল না। সব দ্বিধা, সব অভিমান তুচ্ছ করে সে এক লাফে সূর্যের উপর ঝাঁপিয়ে পড়ল। সূর্য এই আকস্মিক ধাক্কার জন্য প্রস্তুত ছিল না। ভারসাম্য রাখতে না পেরে সে ধপাস করে ভেজা পিচে ঢালা রাস্তায় শুয়ে পড়ল। অনু তার বুকের ওপর লেপ্টে আছে, সূর্যকে দুই হাতে জাপটে ধরে। অনু যেন তার অস্তিত্বের সবটুকু দিয়ে জড়িয়ে ধরল। অনু আবেগে ফুপিয়ে উঠে বলল,
করব। একবার কেন, 1000 বার করব আপনাকে বিয়ে। শুধু আমিই আপনাকে করব। শুধু আপনিও আপনিও শুধু আমাকেই করবেন। অন্য কাউকে আপনার ধারে কাছেও ঘেঁষতে দিলে আমি খুন করে ফেলবো আপনাকে। সূর্য আলতো করে হেসে ফেললো, অনুর ভেজা চুলে আঙুল বুলিয়ে আদর মাখা চোখে তাকিয়ে বলল, আর কোনোদিন আমার ছেড়ে যাওয়ার কথা ভাবি না অনু। ওই ডিভোর্স পেপারটা আজই শেষবারের মতো আমাদের মাঝে দেয়াল হয়েছিল। এরপর আমাদের মাঝে আর কোনো বিচ্ছেদের কাগজ থাকবে না, থাকবে শুধু আজন্ম একসাথে থাকার অঙ্গীকার। অনু সূর্যের বুকে মুখ গুজে দিয়ে বলল, রাখবো না কোনো কাগজ। আমি শুধু আপনার ওই অন্ধকার হৃদয়ের আজীবন পূর্ণিমা হয়ে থাকবো। আমি আপনাকে বড্ড ভালোবাসি সূর্য ভাই। আপনার ওই শাসনকে ভালোবাসি, আপনার ওই পাগলামোকে ভালোবাসি, এমনকি আপনার ওই সিগারেটের কটু গন্ধ মাখা অভিমানকেও ভালোবাসি। সূর্য মৃদু হেসে অনুর কানের কাছে মুখ নিয়ে এলো, ফিসফিস করে বলল, আমার বুকের বাম পাশটায় মাথা রাখতে অনু, কান পেতে দেখ, কিছু শুনতে পাচ্ছিস? অনু সূর্যের হৃৎস্পন্দনে কান পাতল। বৃষ্টির শব্দের মাঝেও সূর্যের হৃৎপিণ্ডের সেই উদ্দাম ধুকপুকুনি অনুর কানে বাজলো। সূর্যের বুকের প্রতিটি ধুকপুয়ানি যেন আজ এক সুরে কথা বলে উঠছে। সূর্য অনুর ভেজা মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে অনুভব করলো পরম সুখ। এই প্রথম তার প্রিয় নারীকে এতটা কাছে থেকে এতটা ভালোবাসায় আলিঙ্গন করতে পারা, এতটা নিবিড়ভাবে আলিঙ্গন করার সুখ সে পাচ্ছে। এই আলিঙ্গন যেন তার বুকের ভেতরে দীর্ঘদিনের দগদগে ক্ষতগুলোকে উপশম করে দিচ্ছে। জীবনের সব দুঃখ যেন এই এক মুহূর্তের কাছে হার মেনে গেছে। সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছে। সে মনে মনে সৃষ্টিকর্তার প্রতি হাজারো শুকরিয়া জানালো, অবশেষে তার চাঁদকে এইভাবে নিজের করে পাওয়ার জন্য। কিন্তু এই রোমান্টিক আবহের মাঝে ঘটল বিপত্তি। অনু আবেগের জোয়ারে ভাসতে গিয়ে সূর্যকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরলো যে তার নখগুলো সূর্যের শার্ট ভেদ করে চামড়ায় বসে যেতে লাগলো। অনু ফুপাচ্ছিল আর নখ দিয়ে সূর্যকে খামচে ধরছিল। সূর্য কিছুক্ষণ এই আবেগীয় অত্যাচার সহ্য করলেও যখন নখগুলো চামড়া ভেদ করে রক্ত বের করার উপক্রম করলো, তখন তার আর সহ্য হলো না। ব্যথায় সূর্যের মুখ বিকৃত হয়ে গেল। সূর্য বিরক্ত হয়ে আলতো করে অনুর পিঠে চাপড় দিয়ে বলতে লাগলো, আরে ছাড় গাধি, খামচে ধরছিস কেন? ছাড়, আমার দম বন্ধ হয়ে যাবে অনু। তোর নখ দিয়ে তো মনে হচ্ছে রক্ত বের হয়ে যাচ্ছে, ইডিয়েট। অনু বিরক্ত হয়ে মুখ তুলে তাকালো। তার এমন মায়াবী আর রোমান্টিক মুহূর্ত সূর্যের এই আনরোমান্টিক কথাটা যেন আগুনের উপর ঘি ঢেলে দিল। সে দেখলো সূর্য চোখ বন্ধ করে তাকে অনবরত ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনুর কোনো শব্দ না পেয়ে সূর্য চোখ মেলে তাকালো। অনু অভিমানী চোখ পড়তে তার সময় লাগলো না। অনু রাগ করে উঠতে গেলে সূর্য তার কোমরে এক ঝাটকায় টান মেরে তাকে আবারও নিজের ওপর ফেলে দিল। এবার আরো শক্ত করে চেপে ধরলো। আকাশ ছিঁড়ে পড়ে বৃষ্টির ফোঁটা অনুর ঠোঁট ছুঁয়ে গড়িয়ে সূর্যের মুখে এসে পড়ছে। সূর্য ঘোর লাগা চোখে তাকিয়ে অনুর ভেজা চুলগুলো মুখ থেকে সরিয়ে কানের পেছনে গুজে দিল। তারপর ধীরে নিজের উষ্ণ ও ভেজা ঠোঁট জোড়া ছুঁয়ে দিল অনুর কপালে। অনু আবেশে চোখ বন্ধ করে নিল। সূর্যের সেই পবিত্র স্পর্শে বৃষ্টির শীতকেও ছাপিয়ে অনুর সারা শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। সূর্য আর অনু যখন বৃষ্টির মাঝে একে অপরের মাঝে মগ্ন, ঠিক তখনই দূর থেকে এক পথচারীর চিৎকার ভেসে এলো। ওই ভাই, আপনারা কি পড়ে গেছেন নাকি? সাহায্য লাগবে? অনু হকচকিয়ে সামনে তাকালো, দেখলো দূর থেকে একটা বাইক আসছে আর আরোহী লোকটা চেঁচিয়ে কথা বলছে। রাস্তার মাঝখানে এমন অবস্থায় একজন পরপুরুষের সামনে নিজেকে দেখে অনু লজ্জায় একেবারে কুঁকড়ে গেল। সে চট করে সূর্যের বুকের মাঝে মুখ গুজে লুকালো। সূর্য পরিস্থিতি সামলাতে নিজের কোটটা খুলে অনুর ওপর জড়িয়ে ধরলো, যাতে তার ভেজা শরীরটা ঢাকা পড়ে। বেশ আয়াস করে শুয়ে থেকে বাইক চালকের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলল, না ভাই, পড়ি নাই। আপনার ভাবি একটু বৃষ্টিতে ভিজে রোমান্স করতে চাইছিল তো, তাই আর কি। বলছেনই তো, বউ মানুষ, শখ আহ্লাদ তো বেশিই থাকে। লোকটা হা হা করে হেসে উঠল, বাইকের গতি বাড়িয়ে বলল, তা তো ঠিকই ভাই, বউয়ের ইচ্ছার তো শেষ নাই। করেন করেন, জমিয়ে রোমান্স করেন এই ঝুম বৃষ্টিতে। উইশ ইউ এ ভেরি রোমান্টিক রেইন ভাই। বলেই লোকটা বাইক ছুটিয়ে চলে গেল। অনু লজ্জায় মরে যাচ্ছে। ইস, কতটা নির্লজ্জ এই লোকটা! ছি ছি, মাঝ রাস্তায় লোকটা এসব কি বলে দিল। লোকটা যেতেই অনু সূর্যকে কষে এক চিমটি কাটলো। কি করছিস? চিমটি কাটছিস কেন? আপনি ওই লোকটাকে ওসব কি বলছিলেন? ছি, সে কি ভাবলো? সূর্য হাসতে হাসতে বলল, তোর জন্যই তো সব হয়েছে, দেখলি তো। মাঝ রাস্তায় আজ আমার প্রেস্টিজ নিয়ে টানাটানি হয়ে গেল। এখন তো ওঠ,
নাকি এখানে রাত কাটাবি? অনু অবাক চোখে তাকালো। এই লোক তখন কি সুন্দর করেই না নির্লজ্জ মার্কা কথাগুলো বলে দিল, আর এখন বলে কিনা তার প্রেস্টিজ নিয়ে টানাটানি হয়েছে। জেদ নিয়ে বলল, না, উঠবো না। সূর্য এবার শয়তানি হাসি দিয়ে বলল, আচ্ছা, উঠিস না। তুই তাহলে এভাবে রাস্তার মাঝখানে আমার গায়ের উপর শুয়ে থাক, আর আমি এভাবেই শুয়ে থাকি। মানুষজন এসে আমাদের এই রোড রোমান্স দেখে বাহবা দিক। অনু আর এক মুহূর্ত দেরি করলো না, ঝটপট উঠে দাঁড়িয়ে গটগট করে সামনে হাঁটতে শুরু করলো। বিড়বিড় করে বলতে লাগলো, অসভ্য লোক একটা, লোক লজ্জার কোনো বালাই নেই। বেশি দূর এগোতে পারলো না অনু। হঠাৎ অনুভব করলো তার দুই পা শূন্যে। সূর্য তাকে পাচা কোলে করে তুলে নিয়েছে। অনু হকচকে গিয়ে সূর্যের গলা জড়িয়ে ধরলো। কি করছেন আপনি? নিচে নামান আমায়। সূর্য অনুকে বাহু ধরে আগলে নিয়ে বেকার ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বলল, বাইকটা ওদিকে রাখা। তুই কত উল্টো দিকে কোথায় যাচ্ছিস শুনে? অনু আর কিছুই বলল না। ঝুম বৃষ্টির মাঝে সে মুগ্ধ চোখে সূর্যের মুখের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির পানির ফোঁটাগুলো সূর্যের মুখে পড়ছে, আর সেই চিবুক বেয়ে পানি পড়া যেন ল্যাম্পপোস্টের আলোয় হীরের মতো চকচক করছে। এই দৃশ্য অনুর হৃদয় দোলা দিচ্ছে। অনুর মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সে একটু সাহস সঞ্চয় করে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, রুকায়া আপু বলেছিল আপনি নাকি কখনো কোনো মেয়ের হাত ছুঁয়েও দেখেননি, এমনকি মায়া আপুর হাতও না। এটা কি সত্যি? আমি ছাড়া কখনো কোনো মেয়ের হাত ধরেনি আপনি? সূর্য ধীর স্বরে উত্তর দিল। সত্যি, তুই প্রথম আর তুই শেষ। অনু অবাক হয়ে প্রশ্ন করলো, কেন? এমনটা হয় নাকি? কোনো প্রেমিক কি তার প্রেমিকার হাত ধরে না? সূর্য এবার মৃদু হাসলেন। বৃষ্টির শব্দ ছাপিয়ে তার গম্ভীর কণ্ঠস্বর অনুর কানে এসে বাজলো। ধরে হয়তো, কিন্তু আমার কাছে নারী মানে হলো এক সম্মানের নাম। বিয়ের আগে কাউকে স্পর্শ করে তার মর্যাদা ক্ষুণ্ণ করার শিক্ষা আমি পাইনি। মনে হতো ছলেই বুঝে সে পবিত্রতা কলঙ্কিত হয়ে যাবে। অনু মুখ তুলে চাইলো। বৃষ্টির ঝাপটায় চোখ মেলতে কষ্ট হচ্ছে, তবু অভিমানী স্বরে শুধালো, তাহলে আপনি আমাকে কেন ছিলেন? আমাকে কেন কলঙ্কিত করলেন? সূর্য এবার অনুকে আরো নিবিড় ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। গম্ভীর স্বরে বলল, কারণ তুই আমার অর্ধেক কিনে অনু। আমার কলঙ্কে কলঙ্কিত তুই হবি, একবার নয় শতবার হবি। তোর ওপর আমার অধিকারটা যে জন্ম জন্মান্তরের। অনু আর কোনো কথা বলল না, শুধু সেই ফর্সা মুখটার দিকে তাকিয়ে রইল, যা বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে আছে। আজ অনুর মনের সকল অন্ধকার, সকল দ্বিধা চিরতরে মুক্তি পেয়েছে। জীবনটা যেন এক নতুন আলোয় তার সামনে ধরা দিয়েছে। ভালোবাসা যে এতটা সুন্দর হতে পারে তা সে আজ প্রতি পলে পলে অনুভব করছে। বাইকে ওঠার সময় অনু একটু দূরত্ব বজায় রেখে বসলো। সূর্য ভ্রু কুঁচকে তাকালো। সে মনে মনে ভাবলো, এই মেয়ে কি আবারও বলবে আমি ছুলে তো আপনার কারেন্ট লাগে, দূরে সরুন। অনু যেন মনে মনে সেটাই ভাবছিল। সূর্য অনুর মনের ভাব বুঝতে পেরে বাঁকা হেসে বলল, জান, এবার অন্তত একটু শক্ত করে জড়িয়ে ধরো তো। অনু মুহূর্তেই চমকে উঠল। তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। সেই ছাদের দৃশ্য মনে পড়ে গেল। সেদিনও সূর্য তুমি করে বলেছিল, আর আজ ডাকলো জান। সে তো ভেবেছিল সূর্য হয়তো অন্য কাউকে ডেকেছে। এই তুমি আর জান সম্বোধন কি তবে শুধু তারই জন্য? সে অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি কি আমাকে তুমি করে বললেন? তার মানে সেদিনও কি এই শব্দটা আমার জন্যই ব্যবহার করেছিলেন? সূর্য হুট করে অনুর হাত দুটো টেনে ধরে কোমরে শক্ত করে জড়িয়ে ধরলো। অনুর কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে বলল, তুমি ছাড়া এই ডাক শোনার অধিকার আর কার আছে বলো? আমার হৃদয়ের সবটুকু অধিকার তো অনেক আগে থেকেই তোমার নামে লিখে দিয়েছে। আমার নিঃশ্বাস থেকে শুরু করে হৃদস্পন্দন সবখানেই তো শুধু তোমার নাম লেখা যান। তোমায় ছাড়া আর কাকে জান বলে ডাকবো বলো? অনু আর নিজেকে সামলাতে পারল না। সে সূর্যকে শক্ত করে জড়িয়ে ধরল। মাথা রাখলো সূর্যের প্রশস্ত পিঠে। সূর্যের গায়ে সে পরিচিত ঘ্রাণ আর বৃষ্টির মাদকতা তাকে যেন আচ্ছন্ন করে ফেলল। সূর্যের হৃদস্পন্দন যেন তার পিঠ ভেদ করে সরাসরি অনুর বুকে এসে আঘাত করছে। এক অদ্ভুত ভালো লাগায় শিউরে উঠল সে। আজ যেন পৃথিবীটা খুব সুন্দর। সূর্যের পিঠে মাথা রাখা অবস্থাতে সে মনে মনে বলল, আমি আপনাকে বড্ড ভালোবাসি সূর্য ভাই। একদিকে সূর্য অনুকে খুঁজে পেয়েছে, এই খবর ফোনে জানার পর বাড়ির সকলে অনেকটা নিশ্চিন্ত হয়েছে। ড্রয়িং রুমে সবাই বসে তাদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে। আজকাল বাড়ির ছেলে মেয়েগুলো বড়দের রীতিমতো নাকানি চুবানি খাওয়াতে শুরু করেছে। বাড়ির আবহাওয়া উত্তপ্ত থাকলেও নিঝুমের শান্তিও এখন চরম অশান্তিতে আছে। কারণটা ইস্তিয়াক হঠাৎ এই বাড়িতে হাজির হয়েছে। সে তানভীরের কিছু কাগজপত্রের কাজে এসেছে।
যদিও সে নিজেকে খুব সহজ রাখার চেষ্টা করছে, কারণ আগের আর এখনকার পরিস্থিতি পুরোপুরি আলাদা। হাসপাতালে অনুকে বিয়ের প্রস্তাব দেওয়াটা ছিল এক মুহূর্তের আবেগ, কিন্তু সূর্যকে অনুর জন্য ওভাবে পাগলামি করতে দেখে ইশতিয়াক নিজের মন থেকে অনুর নামটা মুছে ফেলার চেষ্টা করেছে। এত সহজে কি আর ভালো লাগাটা মোছা যায়? তবুও ইশতিয়াক জানে অনু এখন সূর্যের স্ত্রী, আর বন্ধুর স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেওয়ার মতো নিছু মন মানসিকতা ইশতিয়াকের নেই। তবে এত কিছুর ভিড়ে ইশতিয়াকের নজর এড়ালো না নিঝুম। যে মেয়েটা আড়াল থেকে তাকে কয়েকবার দেখে পালিয়ে বেঁচেছে, নিঝুম যে তার ভয়ে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, তা ইশতিয়াক বেশ বুঝতে পেরেছে। কিন্তু শিক্ষক হিসেবে সে এটা মোটেও মানতে রাজি নয়। তাই সে সরাসরি নিঝুমের বাবার কাছে নালিশ ঠুকে দিয়েছে, আর তারপর থেকেই নিঝুমের ওপর নজরদারি শুরু হয়েছে। নিঝুম রাগে ফেটে পড়ছে। সে রুকাইয়াকে গিয়ে ইশতিয়াকের নামে ইচ্ছা মতো নালিশ করেছে, নতুন নতুন কিছু গালি উদ্ভাবন করেছে তার জন্য। কিন্তু বোকা নিঝুম জানতো না যে রুকাইয়া ভালো ভাবিদের মতো তার সব কথা ফোন কলে ইশতিয়াককে শোনাচ্ছে। ইশতিয়াক ওদিকে হাসি মুখে সবকিছু রেকর্ড করে নিয়েছে। ইশতিয়াক মনে মনে হাসলো। এই মেয়ে যে এতটা ঘাড় তারা, তা সে এত দিনেও বুঝতে পারেনি। নিঝুমের জন্য সে যে সামনে এক বিশাল বড় চমক অপেক্ষা করছে, তা বেচারি এখনো টেরই পায়নি। তবে শুধু নিঝুম না, তাদের দুজনের জন্যই যে এক বিশাল চমক অপেক্ষা করছে তা কারোরই জানা নেই। ড্রয়িং রুমে সবার অপেক্ষার প্রহর যেন শেষ হতে চাইছে না। অরণ্য মুখ গম্ভীর করে এক কোণে বসে আছে। বাড়ির ঝুম বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে বাড়ির ভেতরেও এক চাপা উত্তেজনা। সবার সামনে ধোয়া ওঠা গরম চায়ের কাপ, কিন্তু কারো চুমুক দেওয়ার ইচ্ছে নেই। সবার ভাবনায় কেবল দুটো মানুষ, সূর্য আর অনু। ঠিক সেই মুহূর্তে বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো অনু। ভেজা শরীরে সূর্যের গায়ের সেই বড় কালো কোটটা জড়িয়ে সে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। বাড়ির সবাইকে এভাবে একসাথে বসে থাকতে দেখে অনু কিছুটা ঘাবড়ে গেল। সবার চোখে মুখে একরাশ প্রশ্ন। তাকে দেখেই সবাই একসাথে প্রশ্ন করতে শুরু করলো। কোথায় ছিলি? কেন গিয়েছিলি? কেন এভাবে বৃষ্টিতে ভিজলি? কিন্তু অনু নিরুত্তর। সে যেন এক পাথরের মূর্তিতে, কারো কোনো প্রশ্নের জবাব দেওয়ার শক্তি তার নেই। অনুর এমন বিধ্বস্ত অবস্থা দেখেই সুরাহিয়া অস্থির হয়ে উঠলেন। তিনি চিৎকার করে কুলসুম খালাকে ডাকলেন। কুলসুম, তাড়াতাড়ি একটা টয়লে নিয়ে আয় তো, মেয়েটা তো ঠান্ডা জমে যাবে। কিছুক্ষণ পর সূর্য বাইক পার্ক করে ভেতরে ঢুকলো। তার গায়ের শার্ট ভেজা, চুলগুলো অবিন্যস্ত। অনুকে ওভাবে সবার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে সূর্যের ভ্রু কুঁচকে গেল। সামনে তাকাতেই সে বুঝলো আজ এখানে বড়সড় বিচার সভা বসেছে। সূর্যকে দেখে দাদু গম্ভীর গলায় ডাকলেন। সূর্য দাদু ভাই, এদিকে এসো, তোমার সাথে আমাদের কিছু জরুরি কথা আছে। সূর্য দাদুর কথার মাঝে তাকে থামিয়ে দিয়ে বলল, তার আগে আমার আপনাদের সাথে কিছু কথা আছে, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সবার জিজ্ঞাসা দৃষ্টির সামনে সূর্য সোজা হয়ে দাঁড়ালো। এক গভীর শ্বাস নিয়ে বাড়ির সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা করলো, বাবা, দাদু, আমি আবার বিয়ে করতে চাই। সূর্যের কথা শেষ হওয়া মাত্রই মনে হলো ড্রয়িং রুমের ছাদটা সবার মাথায় ভেঙে পড়ল। আমজাদ হোসেন খান তখন সবেমাত্র চায়ের কাপে একটা তৃপ্তির চুমুক দিয়েছিলেন। ছেলের কথা শুনে সে চা সোজা তার মুখ দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে এলো। তবে দাদু এবার আর আগের বারের মতো ডেককালের মতো বসে রইলেন না, বরং ছট করে লাফ দিয়ে মেজো ছেলের গায়ের উপর ঘিয়ে পড়লেন। তারপর বড় ছেলের দিকে দাঁত কিরমির করে তাকালেন। আফজান হোসেন বাবার সেই অগ্নিশর্মা রূপ দেখে অপ্রস্তুত হয়ে দাঁত কেলিয়ে একটা হাসি দিলেন। সূর্য সবার এই কাণ্ড দেখে বিরক্ত হয়ে বাবাকে বলল, বলছিলাম না বাবা, কিছু বলার আগেই তোমার মুখের সব জেনে সেভাবে বারবার বাইরে চলে আসে কি করে? আফজান হোসেন নিজেকে সামলে নিয়েই বললেন, আর আমি বুঝলাম না, যখনই আমি মুখে কিছু একটা দিই তখনই তুমি কোত্থেকে উদাও হয়ে এসে এমন সব বোমা ফাটানোর কি করে? বাবা, ছেলে আর দাদুর এই অদ্ভুত কথোপকথন শুনে বাকিরা সবাই হাঁ হয়ে আছে। ছোট চাচু ভাবছেন তাদের ভদ্ররূপী ছেলেটা কত বড় নির্লজ্জ। সবার সামনে বলছে সে আবার বিয়ে করবে। একবার তো কারো তোয়াক্কা না করে হাসপাতাল থেকে বিয়ে করে এলো, এখন আবার কিসের বিয়ে? কুলসুম খালা তোয়ালে নিয়ে আসছিলেন। সূর্যের কথা শুনে তার হাত থেকে তোয়ালেটা মেঝেতে পড়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, সূর্য আব্বাই কয় কি? আবার বিয়া করবা মানে? আমাগো মাইয়াটা একবার মরতে মরতে বাঁচছে, আবার তুমি সতীনের ঘর করাইবা? সূর্য আরো বিরক্ত হলো। সুরাইয়া ধমক দিয়ে কুলসুম খালাকে চুপ করালেন। তারপর ছেলের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, সূর্য, এইসব কি কথা বলছিস তুই? তুই নিজেই জোর করে অনুকে বিয়ে করছিস, আর এখন বলছিস আবার বিয়ে করবি? বিয়ে কি তোর কাছে ছেলে খেলা? এইসব আজে বাজে কথা বলার মানে কি? আফজান হোসেন এতক্ষণ চুপ ছিলেন। ছেলের এমন
দায়িত্বজ্ঞানহীন কথা শুনে তিনি তিক্ত স্বরেই বললেন, বিয়ে কি তোর কাছে মোগের মূল্যক? একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস তোকে কে দিয়েছে? তুই কি ভুলে গেছিস অনু ওই বাড়ির মেয়ে? ওর সাথে এরকম অবিচার আমরা মেনে নেব মনে হয়? অরণ্য পাশ থেকে ফাল করে তাকিয়ে রইল। সে ঠিক বুঝে উঠতে পারছিল না কি রিয়াকশন দেওয়া উচিত। কিছুক্ষণ আগে যে লোকটা অনুকে না পেয়ে উন্মাদের মতো পাগলামি করছিল, সে এখন বিয়ের কথা বলছে। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে সে মুখ খুলল না, পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। দাদু এতক্ষণ শান্ত হয়ে সব হিসাব করছিলেন, কিন্তু রাশেদ সাহেব হঠাৎ ক্ষেপে গিয়েই বললেন, বেশ তো, তুমি যদি বিয়ে করো করো, আমিও আমার মেয়েকে এবার ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। এতক্ষণ বাড়ির বড়রা সূর্যকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছিল না। তারা ধরে নিয়েছে সূর্য হয়তো অনুকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছে। এতক্ষণ সূর্য সবার কথা শুনছিল, কিন্তু মেজ চাচুর এই কথায় তার রক্ত যেন মাথায় চড়ে গেল। সে নিজেকে সংবরণ করেই বলল, হ্যাঁ, সেটা তো চাইবে না। নিজের দ্বিতীয় বউকে তাড়িয়ে এখন অন্য কাউকে ঘর থেকে তার বউকে দূর করে ধান্দায় আছেন। তা কি বলছি না? এখন মেয়ের জন্য মায়াকান্না দেখাচ্ছেন, মুখে খই ফুটছে। আমি তো নিশ্চিত ওর হাতে ডিভোর্স পেপার। বলেই সূর্য থেমে গেল। তারপর পরিবারের সবার দিকে তাকিয়ে গর্জে উঠল, আপনাকে তো পরে দেখছি মেজো চাচ্ছ। আর তোমরা আল্লাহর বস্তে একটু শান্ত হও, আমাকে কথা বলতে দাও। রাশেদ সাহেব স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন। ছেলেটা কত বড় বেয়ারা! নিজের চাচা তার চেয়েও শ্বশুরের সাথে কেউ এভাবে কথা বলে? ফুপু দিলারে সবাইকে সামলানোর চেষ্টা করে বললেন, তোরা কি শুরু করছিস বলতো? একটা কথা শেষ না হতেই তোরা সবাই মিলে ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়লি। ওকে অন্তত মুখ খোলার সুযোগটা তো দে। সূর্য চরম বিরক্তি নিয়ে সবার দিকে তাকিয়ে বলল, ফুপু, একমাত্র তুমিই বুঝলা। এরা তো কি আমার কথা শুনছেই না। আমি আবার বিয়ে করবো বলেছি, কিন্তু বলেছি কি অন্য কাউকে করব? আমি আমার বউকে আবার বিয়ে করতে চাইছি, অন্য কাউকে তো না। ছোট চাচু ভ্রু কুচকে শুধালেন। কেন আবার বিয়ে করবি? সূর্য এবার একটু শান্ত হয়ে বলল, তখন তো পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। সে তাড়াহুড়ো আর হাসপাতালে পরিবেশে বিয়েটা মন মতো হয়নি। তাই আমি এবার ঘটা করে সামাজিকভাবে বিয়ে করতে চাই। আর তোমরা তো একজন একজন করে এমন শুরু করলে যেন আমি কোনো বিশাল অপরাধ করে ফেলেছি। সূর্যের এই ব্যাখ্যা শুনে ড্রয়িং রুমের সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সকলে। তানভীর পরিস্থিতি হালকা করতে ফোরন কাটল। শালা বাবু, বিয়ে তো একবার করেই ফেলেছো, এখন আবার কিসের বিয়ে? বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। রুকাইয়া স্বামীর কথায় একমত হতে পারল না। সে উল্টো তানভীরকে শুনিয়ে দিয়ে বলল, কে বলেছে আমার ভাই তার বউকে বাংলাদেশের সব কটা কাজী অফিসে ঘুরে ঘুরে বিয়ে করবে? প্রতিটি রেজিস্ট্রি অফিসে ওদের নাম থাকবে। শাহজাহান তাজমহল বানিয়ে তাদের নামে ইতিহাসের পাতায় লিখিয়েছিলেন, আর আমার ভাই প্রতিটি কাজী অফিসে তাদের নাম লিখিয়ে ইতিহাস করবে। কি বলিস সূর্য? রুকাইয়া দাঁত কেলিয়ে হাসল। সূর্য বুঝতে পারল না এটা রুকাইয়ার রসিকতা নাকি খোঁচা। তবে অনু আজ কেন যেন ভীষণ লজ্জা পাচ্ছে। সে একদম কাঁচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সূর্যের গায়ের বড় কোটটার নিচে সে যেন আজ পুরোপুরি ঢাকা পড়ে গেছে। দাদু এবার গম্ভীর গলায় বললেন, এটা নিয়ে কিছুদিন যাবৎ আমিও ভাবছিলাম। বাড়ির বড় ছেলের বিয়ে হলো, তাও আবার বাড়ির সবচেয়ে ছোট মেয়ের সাথে। না কোনো লোক জানাজানি হলো, না কোনো ধুমধাম। হাসপাতালের চার দেওয়ালের মাঝে সই আর কবুল বলে বিয়েটা হয়ে গেল। লোকে নানা কথা বলছে, তাই আমিও চাই সবটা সুন্দর করে হোক। তবে তোমাদের সম্পর্কের যা অবনতি ছিল তাতে আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি। এখন কি তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক তো? সুরাইয়া বেগম নিচ থেকে তোয়ালেটা তুলে ঝাড়া দিয়ে অনুর মাথায় চুল মুছতে মুছতে কড়া গলায় বললেন, সব ঠিক হলো, এখন কোনো বিয়ে হবে না বাবা, এখন কোনো আয়োজন হবে না। সুরাইয়া বেগমের কথা শুনে সূর্যের কপালে ভাঁজ পড়ল। সব ঠিক হওয়ার পর তার মা আবার মাঝখান থেকে বাগড়া দিচ্ছেন কেন? সে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? কেন মানে? আপনারা সবাই ভুলে গেছেন যে অনুর 1 সপ্তাহ পরেই পরীক্ষা। এই সময় আবার কিসের বিয়ে? আগে পরীক্ষা দেবে, তারপর বিয়ে চিন্তা। তার আগে এই বাড়িতে কোনো বিয়ের বাদ দিয়ে বাজবে না। সূর্য এবার খ্যাপাটে স্বরে বললেন, আমি কি তোমার মেয়ের পড়াশোনা গেলে খাবো? খেতেও পারো, তোমাকে বিশ্বাস কি? গত কয়েকদিন যা কিছু নাটক হলো সব তোমার জন্যই তো হচ্ছে। মেয়েটার পড়াশোনার 12টা তো তুমিই বাজিয়ে দিয়েছো।
সূর্য এবার তার ছেলের হাসি দিয়েই বললেন, তোমরা এমন করছো যেন তোমাদের মেয়ের রেজাল্ট শুনে পুরো বিশ্ব উঠে যাবে। সূর্যের এই বেদ্রুপাত্মক কথায় অনু দাঁতে দাঁত চেপে একবার সূর্যের দিকে তাকালো, কিন্তু সূর্য সেটা খেয়াল করেও পাত্তা দিল না। সুরাইয়া নিজের সিদ্ধান্তে অটল থেকেই বললেন, রেজাল্ট দিয়ে পৃথিবী না উল্টালেও ও নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণ করতে পারবে। আর একটাও কথা বলবে না। বিয়ের পরীক্ষার পরেই হবে, আর তার আগে কোনো কথা হবে না। এটাই শেষ কথা। সূর্যের মেজাজটা এবার চট করে সপ্তমে চড়ে গেল। মনে মনে ভাবলো, বিয়ে করলে কি আসলে সে এই মেয়ের পড়াশোনা গিলে খাবে, নাকি সব বইপত্র পুড়িয়ে ফেলবে যে তাদের মেয়ে আর পড়তে পারবে না। কিন্তু মনের কথা মুখে ফুটে বলতে পারলো না, কারণ বাড়ির প্রতিটি সদস্য সুরাইয়ার কথাই সায় দিয়েছে। আর অনু তো অপরাধের মতো মাথা নিচু করে আছে। সূর্য রাগটা গিয়ে পড়লো সে বেচারি ওর ওপর। সূর্য ধমকের সুরে বলল, এখানে ভেজা কাপড়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন কাঁধে? যা, জামা কাপড় পাল্টে সোজা আমার ঘরে আসবি। 1 সেকেন্ড দেরি যেন না হয়। সুরাইয়া ছেলের ওপর চোখ রাঙিয়েই বললেন, ও তোর ঘরে কেন যাবে? অনুর ঘর খালি করা হয়েছে। রিদান রাফিকে সরিয়ে দেওয়া হয়েছে। ও এখন থেকে ওর নিজের ঘরেই থাকবে। সূর্য আকাশ থেকে পড়ল। তাহলে হাসপাতাল থেকে এসে কেন ওকে আমার ঘরে পাঠিয়েছিলে? সুরাইয়া শান্ত গলায় উত্তর দিলেন, তখন তোর দাদু আবেগের বশবর্তী হয়ে কাজটা করেছিল, তাই। এখন পরিস্থিতি ভিন্ন। পরীক্ষার সামনে ওর মন শান্ত থাকা দরকার। মায়ের কথা শুনে সূর্যর এখন নিজের চুল ছিঁড়ে ছিঁড়তে ইচ্ছা করছে। সেদিন যদি রাগ দেখে অনুকে ঘর থেকে বের না করে দিত, তবে আজ হয়তো তাকে এই বিড়ম্বনায় পড়তে হতো না। কিন্তু এখন আর কিছুই করার নেই। পরীক্ষার জন্য তাকে অপেক্ষা করতে হবে। নিজের এই রাগটা সে আবারও অনুর উপর ছাড়লো। সে মনে করে, এই মেয়ে যদি সেদিন হাত না কাটতো তবে আজ এত নাটক হতো না। অনুকে শাসানোর সুরে বলল, কাঁথি, ভেজা অবস্থা ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? সামনে তোর পরীক্ষা। বই নিয়ে সোজা আমার ঘরে পড়তে আয়। বলেই সকলকে হতভম্ব করে দিয়ে সে গটগট করে নিজের ঘরে চলে গেল। সুরাইয়া হতভম্ব হয়ে বসে রইলেন। ছেলেটা এত নির্লজ্জ হলো কবে থেকে? বিয়ে পরীক্ষার পরে হবে বলার পরেও সে নিজের বউকে পড়ার অছিলায় নিজের ঘরে টেনে নিয়ে গেল। এই ছেলের আশেপাশে থাকলে মেয়েটা নির্ঘাত ফেল করবে। স্বামীর টানে এই মেয়ের মন যে ডানা মেলবে তা কি সুরাইয়া বোঝেন না? তবু তিনি আর কিছু বললেন না, চুপ করে রইলেন। নিজ রুমের মাঝে সুযোগ বুঝে অনুর কোনোই একটা গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, কিরে, আজ তো ডাবল ধামাকা হয়ে গেল। ভাইয়া তো দেখি ডাইরেক্ট বিয়ের নিবেদন করে ফেললো। মাঝ রাস্তায় আর কিছু হয়েছিল নাকি? অনুর চোখের সামনে ভেসে উঠল সেই বৃষ্টি ভেজা রাজপথ আর সূর্যের সেই গভীর চুম্বনের কথা মনে পড়ে গেল। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল তার। সে শুধু কিছু হয়নি বলে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে ছুটে পালালো। ইস্তিয়াক এতক্ষণ নিচু হয়ে বসেছিল। একবারও সে চোখ তুলে অন্যদিকে তাকায়নি। নিঝুম বিষয়টা বেশ খেয়াল করেছে। নিঝুমের কাছে ব্যাপারটা বেশ মজার লাগছে। বেচারা প্রেমে পড়লো তো পড়লো, একেবারে তার ভাবির। ভাবতেই তার হাসি পায়। তবে কোথাও যেন বুকটা চিনচিন করে ওঠে। কিন্তু সেই আবেগকে প্রশ্রয় দিতে রাজি নয়। অন্তত ইস্তিয়াকের মতো পুরুষের জন্য তো একদমই নয়। নিঝুমের ভাবনার মাঝে ইস্তিয়াকের সাথে চোখাচোখি হয়ে গেল। নিঝুম মুখটা বিশ্রীভাবে কুঁচকে তাকিয়ে রইল। ইস্তিয়াকও অপলক তাকিয়ে আছে। বুঝতে পারছে না এই মেয়েটা কেন তার উপর এতটা চটে আছে। অনুর ঘটনার পর নিঝুম যেন হুট করে ইস্তিয়াকের কাছে এক অপরিচিত মানুষ হয়ে গেছে। এদিকে অরণ্য এতক্ষণ ড্রয়িং রুমে কাণ্ড কারখানা চুপচাপ উপভোগ করছিল। সে জানতো এমন কিছু একটা ঘটবেই। সায়রাকে সামনে পেয়ে অরণ্য একটু গম্ভীর হওয়ার ভান করলো। সায়রা বেশ চিন্তিত মুখেই বলল, অরণ্য, অনু কি আমাকে এখনো ভুল বুঝে আছে? ওকে একটু বুঝিয়ে বলো না প্লিজ। অরণ্য দাঁত বের করে একটা চওড়া হাসি দিল, তারপর বলল, চিন্তা করবেন না মিস বিদেশিনী। আমার বোন সময় হলে নিজেই আপনার সাথে কথা বলবে। আপনি শুধু আমার ভাইয়ার থেকে একটু দূরে থাকবেন। ভাইয়ার উপর এমনিতেই অনেক মেয়ে নজর, তাই আপনার নজরটা না হয় আমার দিকেই ফেরান। বলে সে এক গাল হেসে সেখান থেকে প্রস্থান করলো। সায়রার আগে ফুসতে ফুসতে বিড়বিড় করে গালি দিল, সূর্য ঠিকই বলে, ভাই বোন দুটোই সমান গাধা আর গাধি। অনু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিজের ঘরে আসতেই দেখলো অরণ্য বিছানায় বসে আছে। অনুকে দেখে অরণ্য তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। পরম মমতায় একটা চুমু খেয়েই বলল, বুড়ি, কেমন আছিস? অনেক দিন তোর সাথে মন খুলে কথা হয় না। অনুর চোখ ছলছল করে উঠল। ভাইয়া, অরণ্য ধীর স্বরেই বলল, এভাবে হুটহাট পাগলামি কেন করিস বলতো? সূর্য ভাইয়ার জন্য তোকে এত কষ্ট পেতে হবে না। তুই শুধু তার ভালোবাসাটা দেখে যা।
যা আমি অনেক দিন ধরেই দেখে আসছি। অনু মুচকি হাসলো। অরণ্য একটু সাহস দিয়েই জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করবি না? মায়াকে ভালোবাসার পরেও ভাইয়া তোকে কেন ভালোবাসলো? এটা জানার পরেও আমি কেন তোদের মাঝে বাধা হয়ে দাঁড়ালাম না? অনু মাথা নাড়ল। না, জানতে চাই না ভাইয়া, আমি এখন সব বুঝি। অরণ্য বোনের কপালে একটা চুমু খেলো। এই বোনটাই তার পুরো জগৎ। সে জানতো সূর্য ভাই অনুকে কতটা আগলে রাখে। বড় ভাই আর ছোট বোনের এই সুন্দর জীবনের পূর্ণতা দেখতেই সে অপেক্ষা করছিল। সে জানতো সূর্য ভাই তার বোনকে প্রাণের চেয়েও বেশি আগলে রাখবে। বড় ভাইয়ের সুখ ফেরাতে বোনই তো ছিল একমাত্র ভরসা। সূর্যের ভালোবাসা যে বড্ড সংক্রামক, যাকে ভালোবাসবে তাকে মরণ পর্যন্ত বুকের মধ্যে আগলে রাখে। ঠিক তখন রিদান ছুটে এসে বলল, অনু আপু, সূর্য ভাইয়া তোমাকে বই নিয়ে তার ঘরে ডাকছে। অনেক রাগ করছে কিন্তু, তাড়াতাড়ি যাও। রিদানের কথাটা শুনে অরণ্য হু হু করে হেসে উঠল। অনু প্রথমে থতমত খেলেও পরক্ষণেই লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বই গোছাতে শুরু করলো। টেবিলের দুই পাশে দুজন বসে আছে। চারিদিকে এক পিনপতন নীরবতা। অনু কাচুমাচু করে বসে আছে, আর তার সামনে একদম নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে সূর্য। সূর্যের দুই আঙুলের মাঝে একটা নখ কাটার মেশিন কৌশলে ঘুরছে। সূর্যের হাতের সেই দক্ষ ঘূর্ণের দিকে তাকিয়ে অনুর অবস্থা বেগতিক। অনু অবাক হয়ে ভাবছে তাকে পড়ার নাম করে ডেকে এনে সূর্য নিজে এইভাবে চুপচাপ বসে আছে কেন। তার উপর এই নখ কাটার মেশিনটা নিয়ে ওভাবে ঘোরানোর, এটা কি বাচ্চাদের খেলার জিনিস নাকি? সূর্যের কি এখন সেই বয়স আছে? নখ কাটার হলে কাটুক, তা না হোক করে একভাবে তাকেও সামনে বসিয়ে রেখেছে। এই লোকটাকে অনু কিভাবে বোঝাবে যে ওনার কাছে আসলে অনুর পড়াশোনা হয় না? অনু তো ওনার কাছে পড়তে আসতে শুধু ওনার সান্নিধ্য পাওয়ার জন্য, ওনাকে মন দিয়ে দেখার জন্য। পড়াশোনা ছিল শুধু একটা আছিলা। আর এই কারণে তো ওনার কাছে পড়ে অনুর রেজাল্ট সবসময় তলানিতে গিয়ে ঠেকতো। অনু নিজেকে সামনে নিয়ে একটু গলা খাকারি দিয়ে বলল, আমি আপনার কাছে পড়বো না। সূর্য নেইল কাটার ঘোরানো বন্ধ না করেই নির্লিপ্তভাবে বলল, কেন? আপনার কাছে আমার পড়া হয় না, আমি পড়া একদমই মনোযোগ দিতে পারি না। মা ড্রয়িং রুমে যা বলছিলেন, এখন আবার অনু সেই একই সুর গাইতে শুরু করেছে দেখে সূর্যের মেজাজটা বিগড়ে গেল। সে ভ্রুকুচকে বলল, আমি কি তোকে কামড়াই নাকি যে আমার কাছে পড়া হবে না? অনু হালকা স্বরে বিড়বিড় করে উত্তর দিল, কামড়ান তো। সূর্য চোখ সরু করে তাকালো। পরক্ষণেই তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল। সে নিজের নিচে ঠোঁট কামড়ে ধরল। সূর্যের এই শয়তানি হাসি দেখে অনুর দশা বেসামাল। এই হাসির মানে সে জানে এই লোকটা মনে মনে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে। অনু সূর্যের দিক থেকে নজর সরিয়ে তড়িঘড়ি করে বই খুলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই কেউ যেন ঝড়ের গতিতে এসে তার মুখটা এক হাত দিয়ে চেপে ধরলো এবং সেকেন্ডের মাথায় ছেড়ে দিল। অনু ব্যথায় চিৎকার দিতে গিয়েও পারল না। গালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখলো সূর্য আগের মতোই হেলান দিয়েই নির্লিপ্তভাবে আঙুলে নেইল কাটার ঘোরাচ্ছে। তাহলে তার সাথে একটু আগে কি হলো? ব্যথায় অনুর চোখ ছলছল করে উঠল। সূর্য ভাই, এটা কি করলেন? সূর্য যেন কিছুই জানে না এমন ভাব করে বলল, আমি আবার কি করলাম? আপনি আমাকে কামড়ে দিয়েছেন। হ্যাঁ, তুই তো বললি আমি নাকি তোকে কামড়াই, তাই ভাবলাম তোর কথাটার একটু সত্যতা প্রমাণ করি। কামড়টা কি খুব বেশি লেগেছে? অনুর চোখ দিয়ে পানি পড়ার উপক্রম। গালের ওপর কেউ এইভাবে কামড় দেয়? তার গাল জ্বালা করছে আর এই লোকটা তার সাথে মশকরা করছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে অনু সোজা গিয়ে সূর্যের গলা কামড়ে ধরল। সূর্য অনুর এমন আকস্মিক আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিল না, কিন্তু অনু যে কামড় বসিয়েছে তা ছাড়ার নামই নেই। এমন জোরে কামড়ে ধরেছে যে মনে হচ্ছে মাংস ছিঁড়ে ফেলবে। সূর্য মৃদু আর্তনাদ করে অনুকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, ফাসিল, ড্রকুলার মতো রক্ত চুষিস কেন? ছাড় অনু, স্বামীকে কামড় মারিস বেয়াদব। এবার কিন্তু থাপ্পড় খাবি। ছাড় বলছি, অনেক হয়েছে, ছাড় বলছি। একেবারে মাংস ছেড়ে নিয়ে যাবে নাকি? অনু সূর্যকে ছেড়ে দিয়ে রাগে ফুঁসতে গিয়ে আবারও নিজের চেয়ারে গিয়ে বসল। সূর্য রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে আর এক হাতে নিজের ঘাড় চেপে ধরেছে। কিছুক্ষণ দুজনেই গম মেরে বসে রইল। তারপর সূর্য সোজা হয়ে বসলো, পিঠের শিরদাঁড়া টান টান করে বসালো, নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, তোর হাতটা দে।
অনুর ভ্রু কুচকে গেল। সূর্যের হাতের সেই নেইল কাটারের দিকে তাকিয়ে সে ঢোক গিলল। কেন? আমার হাত দিয়ে কি করবেন? নখ কাটবো। আমার নখ কেন কাটবেন? আমার নখ তো ছোটই আছে, এই যে দেখুন। এগুলো ছোট নখ? এক একটা নখ দেখেছিস? এক একটা চিলের নখের মতো হয়ে আছে। হুঁ, আমার নখ আমার মতোই সুন্দর। সুন্দর নখ কেটে আলমারিতে তুলে রাখ। এই নখ দিয়ে তুই আজ আমার শরীরের চামড়া তুলে ফেলেছিস, একেবারে রক্ত বের করে দিয়েছিস। হে থাক। সূর্য নিজের শার্টের ওপরে দুটো বোতাম খুলে দিল। সেখানে বৃষ্টির মাঝে অনুর খামচে ধরা নখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ফর্সা বুকে নখের আঁচড় আর কামড়ানোর দাগ পড়ে একদম লাল হয়ে আছে। সাথে যোগ হয়েছে কিছুক্ষণ আগের সেই কামড়ের দাগ। ফর্সা ত্বকে লালচে দাগগুলো সূর্যের উন্মুক্ত বুকে বড্ড বেমানান লাগছে। তবে অনুর সেই দিকে কোনো খেয়াল নেই। সে তো সূর্যের উন্মুক্ত সুঠাম বুকের দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। অনুকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সূর্য কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। ভ্রু কুচকে বলল, এইভাবে হাঁ করে তাকিয়েছিস কেন? অনু অবলীলায় দাঁত বের করে হেসে বলল, আপনি এত সুন্দর কেন সূর্য ভাই? অনুর এমন নির্লজ্জ মার্কা কথায় সূর্য ভ্যাবাচাকা খেয়ে গেল। সে দ্রুত হাতের আঙুলের শার্টের বোতামগুলো আটকে নিল, রাগী গলায় বলল, অসভ্য। পুরুষ মানুষে দেখে এভাবে হাঁ করে তাকিয়ে থাকিস কেন? পুরুষদেরকে লজ্জা করো না নাকি? এসেছে আমার লাজুক পুরুষ। যে লোক নির্লজ্জের মতো বাড়ির সবার সামনে আবার বিয়ের কথা বলতে পারে, তার আবার লজ্জা? হ্যাঁ, সূর্য এবার অনুর চেয়ার টেনে কাছে নিয়ে আসলেন। তোর জন্যই তো সব করতে হয়েছে। তোর তো আবার ইদানিং ওড়ার ডানা গজিয়েছে, যখন তখন যেখানে সেখানে উড়ে চলে যাস। এর জন্য শিকল পড়িয়ে বেঁধে রাখার পাকাপোক্ত ব্যবস্থা করতে চেয়েছিলাম। এখন চুপচাপ হাত দে। সূর্য বেশ গম্ভীর মুখে দড়ির মতো শক্ত করে অনুর হাতটা টেনে ধরল। অনু হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, না। না মানে? নখ তোর আজ আমি কেটে ছাড়বো। পরে যখন আমি তোর কাছে আসবো, তখন তুই আবার এই নখ দিয়ে আমার খেলা খতম করে দিবি। এই ঝুঁকি আমি নিতে পারবো না। অনু মুখ বাঁকিয়ে পাল্টা যুক্তি দিল, আপনার খেলা খতম করার জন্য নখ লাগবে নাকি? আমার দাঁত আছে না? সূর্য এবার বাঁকা হেসে বলল, প্রয়োজনে দাঁতও ফেলে দেব। তারপরে ফোকলা দাঁতের বউয়ের সাথে সংসার করতে আমার কোনো সমস্যা নেই। এখন ভালো বলে বলছি, হাতটা দে। বেশি ছটফট করিস না। অনু জেদ ধরে বসলো। বললাম তো দেবো না, ছাড়ো আমায়। সূর্য এবার জবরদস্তি শুরু করলো। অনুকে এক হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে চেপে ধরলো আর অন্য হাতে নেইল কাটার নিয়ে ওর আঙুল বাগানোর চেষ্টা করতে লাগলো। অনু ও ছাড়বার পাত্রী নয়, সে মোচড়ামুচড়ি করে সূর্যের বাঁধন থেকে বের হতে চাইলো। শুরু হলো এক পশকা ধস্তাধস্তি। অনু চিৎকার করে উঠল, ছাড়ুন বলছি, আমি হাত দেবো না আপনার কাছে, আর কখনো আসবো না আমি। পাজি লোক একটা, ছাড়ুন আমায়। সূর্য রাগের মাথায় অনুর হাত নিজের দিকে সজোরে টানতে অনু আরো জোরে চিৎকার শুরু করলো। ঠিক সেই মুহূর্তে অনুর চিৎকার শুনে সুরাইয়া বেগম হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। ভেতরে ঢুকে যে দেখলেন তাতে তার চোখ চড়ক গাছ। সূর্য জোর করে অনুকে নিজের দিকে টানছেন আর অনু পালানোর জন্য ছটফট করতে করতে আকাশ পাতাল এক করে চেঁচাচ্ছে। সুরাইয়া বেগম বাজখায় গলায় বলে উঠলেন, কি হচ্ছে এখানে? পড়াশোনার এই নমুনা? মায়ের বজ্রকণ্ঠ শুনে সূর্য যেন আকাশ থেকে পড়ল। সে এক ঝটকায় অনুকে ছেড়ে দিয়ে তরাক করে দাঁড়িয়ে পড়ল। অপ্রস্তুত হয়ে আমতামতা করে বলল, আম্মু, আসলে তোমার মেয়ে। চুপ করো তুমি। এর জন্যই বলেছিলাম অনুকে তোমার পড়ানোর দরকার নেই। উঠে আয় অনু। সুরাইয়া বেগমের চোখে মুখে আগ্নেয়গিরি। সূর্য কাচুমাচু হয়ে বলল, আম্মু, এটা কেমন কথা? আমি শুধু নখ কাটছিলাম। সুরাইয়া বেগম এমন এক তীক্ষ্ণ দৃষ্টিতে সূর্যের দিকে তাকালেন যেন কথাটি তিনি মোটেও বিশ্বাস করেননি। করার কথাও নয়। তিনি অনুকে আদেশ দিলেন, অনু, আমার সাথে আয়। তোর বড় চাচাকে বললে ভালো টিউটরে রেখে দেব। এর কাছে পড়লে তোর রেজাল্ট গোল্লায় যাবে। বলেই তিনি অনুর সব বই খাতা গুছিয়ে নিলেন এবং অনুর হাত ধরে গটগট করে ঘরের বাইরে হাঁটা দিলেন। সূর্য অসহায় চোখে অনুর দিকে তাকিয়ে ইশারায় যেতে বারণ করলো। অনু সূর্যের দিকে তাকিয়ে একটা বিশ্রী ভেঙচি কেটে মায়ের সাথে চলে গেল। সূর্যর রাগ তখন সপ্তমে। একা দাঁড়িয়ে বিড়বিড় করে কয়েকটা বকাও দিল। কোথায় আমার কোল ঘেঁষে বসে থাকবে তা না, সুযোগ বুঝে কেটে পড়ল। এর জন্যই বলে বউদের পড়াশোনার চেয়ে শিকল পড়ানো বেশি জরুরি। সব পণ্ডশ্রম হলো।